তুই যদি কয়েক ঘন্টা আগে আসতে তাহলে বিষয়টা এত দূর এগোতো না। আমি এসব এখানেই থামিয়ে দিতাম। যে মানুষটা আমাকে ঘৃণা করে তাকে পাওয়ার জন্য এমন পাগলামি করতাম না, কিন্তু তুই অনেক দেরি করে এসে আমার কথাগুলো জানালি। রিমি মিমির কোনো কথা বুঝতে পারল না। মিমিকে নিজের দিকে ঘুরিয়ে এসে গম্ভীর হয়ে বলল, পরিষ্কার করে বল মিমি, কি হয়েছে? মিমি এবার একটা দীর্ঘশ্বাস ফেলে কয়েক ঘন্টার আগের ঘটনা বলতে শুরু করলো। তুই যখন নিশান ভাইয়ের অফিসে গিয়েছিলি তখন মা বড় মামার রুমে গিয়েছিল, আর বড় মামাকে সরাসরি প্রস্তাব দিয়েছে, মানে নিশান ভাইয়ের সাথে আমার বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে। আমি জানি না ভেতরে কি হয়েছে, কিন্তু দরজার আড়াল থেকে শুনেছি প্রথম প্রথম বড় মামা রাজি না হলেও কি একটা ঘটনার জন্য মা কি একটা বলল, আমি ভালো করে শুনতে পাইনি, কিন্তু কিছুক্ষণ পর মামা রাজি হয়ে গেল। আর তখনই আগামী মাসে নিশান ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেল। মা বলেছিল নিশান ভাইয়ের মতামত ছাড়া এখনই বিয়ে ঠিক না করতে, কিন্তু বড় মামা বলল যে নিশান ভাই নাকি বড় মামার কথার বাইরে যাবে না, তাই তখনই ওরা সিদ্ধান্ত নিয়ে নিল। আসলে মা খুব ভালো করেই জানতো যদি বড় মামিকে আগে বলা হয় তাহলে বড় মামি মোটেই রাজি হবে না, বরং আমাদেরকে কথা শোনাবে। এজন্যই মা প্রথমে মামার কাছে গিয়েছে। আর মামাও নাকি আমাদের দুজনের মধ্যে, মানে আমাদের দুই বোনের মধ্যে যে কোনো একজনের সাথে নিশান ভাইয়ের বিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। আর যখন মামা শুনলো যে আমি নিশান ভাইকে পছন্দ করি এবং নিশান ভাইও হয়তো আমাকে পছন্দ করে, তখন বড় মামা রাজি হয়ে গেল। আর বড় মামি যখন আপত্তি করতে আসলো তখন বড় মামা ধমক দিয়ে দিল, মানে বড় মামার জোর জবরদস্তির কারণে বড় মামি রাজি হয়েছে। রিমি স্তব্ধ হয়ে গেল। মাথাটা যেন ঝিমঝিম করছে। এত কিছু ঘটে গেল অথচ সে কিছুই জানতো না। সে কিছুক্ষণ মিমির মুখের দিকে তাকিয়ে থাকলো, যেন যাচাই করতে চাইছে সত্যি সব ঘটেছে কিনা। তারপর ধীরে ধীরে ফিসফিস করে বলল, তুই তুই কি বুঝতে পারছিস কি বলছিস? মিমি হালকা হাসলো, তবে সেই হাসিতে ছিল এক ধরনের শূন্যতা। হ্যাঁ, বুঝতে পারছি। নিশান ভাই আর আমার বিয়ে ঠিক হয়ে গেছে রিমি। এটা এখন থামানোর কিছুই নেই। এখন থামাতে গেলে আরো অশান্তি হবে। রিমি হতভম্ব হয়ে কপালে হাত রাখলো। কিন্তু নিশান ভাই তো এখনো জানে না, তাই না? মিমি চোখ নামিয়ে আনলো। না, এখনো না। রিমির হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। হোয়াট দ্য হেল ভাই, মানে নিশান ভাইয়ের মতামত না নিয়ে বিয়ের দিন পর্যন্ত ঠিক করে ফেলেছে? এটা জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। তোর মনে হয় নিশান ভাইয়ের মতো মানুষ এতগুলো মানবে? মিমি দীর্ঘশ্বাস ফেলল। সে তো নিজেই এখন নিস্তব্ধ হয়ে আছে। একটু আগ পর্যন্ত তার মধ্যে থাকা আনন্দটা ধুলোয় মিশে গিয়েছে ক্ষণিকের মধ্যেই। নিশান ভাই বড় মামার কথা ফেলবে না, এটা সবাই জানে, তাই তারা ধরে নিয়েছে উনি রাজি হবেন। রিমি হতাশ হয়ে বলল, এইভাবে একটা সম্পর্ক গড়ে তোলা যায় না মিমি। তুই নিজেও জানিস নিশান ভাই তোর প্রতি কোনো ভালোবাসা বা হোয়াট এভার ওরকম কিছুই অনুভূতি পোষণ করেন না। কেবল বড় মামার ইচ্ছেই বিয়ে করলে সেটা কি সুখের হবে? মিমি এবার চোখ বন্ধ করলো, যেন সব অনুভূতি থেকে নিজেকে আলাদা করতে চাইছে। জানি না রিমি, কিন্তু আমি আর কিছু ভাবতে চাই না। আমি শুধু চাই নিশান ভাই আমাকে অন্তত একটা সুযোগ। মিমি চোখ খিচে বন্ধ করলো। নির্লজ্জ বেহায়া মনটা যে মানছে না নিশান তাকে একদম পছন্দ করে না। এটা জানার পরেও তার অবাধ্য মনটা চাইছে নিশানকে নিজের করে পেতে। রিমি হতাশ ভঙ্গিতে মাথা নাড়ল। সে জানে এভাবে চাপিয়ে দেওয়া একটা সম্পর্ক কখনোই ভালো হতে পারে না। নিশান যদি রাজি হয়েও যায়, তবুও এই বিয়েতে সত্যিকারের ভালোবাসা থাকবে তো, নাকি এটা কেবল পরিস্থিতির কাছে হার মেনে নেওয়া হবে? নিশান ভাই সবকিছু তছনছ করে দেবে। রিমি গভীর দৃষ্টিতে তাকালো মিমির দিকে। শেষবারের মতো একটা প্রশ্ন করলো, তুই কি সত্যিই মনে করিস নিশান ভাই তোকে ভালোবাসে বা বাসবে? মিমি চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর আস্তে করে বলল, আমি চাই উনি ভালোবাসুক, আর সেটা যদি সত্যি না হয় তাহলে। কথাটা মাঝপথেই থেমে গেল। মিমির চোখে যেন একরাশ দুঃখ খেলা করছে। সে নিজেই জানে না এই সিদ্ধান্তের শেষ কোথায়। রিমি বিরক্তির শ্বাস ফেলে বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে এগিয়ে আসলো। একটু থেমে পিছনে না ঘুরেই শক্ত কণ্ঠে বলতে থাকলো, একটা কথা শুনে রাখ মিমি, আমি যদি ভুল না করি, আমার যদি ভুল না হয়, তাহলে নিশান ভাই কখনোই বিয়ে করবে না। কারণ নিশান ভাইয়ের মতো মানুষ কখনোই বেড়াজালে আবদ্ধ থাকে না। তিনি স্বাধীন। হয়তো বাড়িতে অশান্তি করে তিনি বাড়ি থেকে বেরিয়ে যাবেন, কিন্তু তবুও তোকে বিয়ে করবে না। স্বপ্ন দেখা ছেড়ে দে মিমি। এখন তুই প্রশ্ন করতেই পারিস তোর মধ্যে এমন কি কমতি আছে যে নিশান ভাই তোকে বিয়ে করতে চাইবে না?
তোর মধ্যে কোনো কমতি নেই মিমি। তবে আমার সিক্স সেন্স যদি খারাপ না হয়, আমি যদি খুব একটা ভুল না করি, হয়তো নিশান ভাই ইতিমধ্যে নিজের পাথরের ন্যায় মনটা অন্য কারোর চিম্মায় ছেড়ে দিয়েছে, অথবা তাকে হয়তো কোনো রমণী নীরবে ঘায়েল করতে পেরেছে, যা আজও সবার অজানা। কথাগুলো বলেই দরজার সিটকিনি খুলে বাইরে বেরিয়ে গেল রিমি। আর মিমি নিঃসঙ্গভাবে ঘরের মধ্যে দাঁড়িয়ে রইল। তার স্বপ্নগুলোর মৃত্যু হতে দেখছে সে, অথচ কিছুই করতে পারছে না। বাড়ির ভেতরটা সবকিছুই একটু বেখাপ্পা, একটু এলোমেলো হয়ে আছে। ড্রয়িং রুমে ঢুকতেই মনে হবে যেন কেউ একসঙ্গে অনেক কিছু গুছিয়ে রাখতে চেয়েও শেষমেশ হাল ছেড়ে দিয়েছে। টেবিলের ওপর রাখা বইগুলো একপাশে কাত হয়ে আছে। কিছু পুরনো ম্যাগাজিন আর খবরের কাগজও ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কর্নারের শোপিসগুলো কেউ সরিয়েছে, যেন কোথাও রাখার পর ভুলে গেছে ফেরত দিতে। ঘরের মাঝখানে রাখা কাচের সেন্টার টেবিলটায় জলের বোতল, কিছু কফির কাপে শুকিয়ে যাওয়া দাগ, আর একটা রিমোট রাখা। পাশের সোফার এক কোণে একটা মোচড়ানো কম্বল অযত্নে পড়ে আছে, যেন কেউ শুয়ে উঠে আর ঠিক করতে ভুলে গেছে। আর ঠিক সেই সোফাতেই আধশোয়া হয়ে পড়ে আছে নিশান, একদম নির্বিকার ভঙ্গি তার। এক হাতে সোফার হাতল ধরে আছে, অন্য হাতে রিমোট টিপছে অন্যমনস্কভাবে। তার চোখ টিভির পর্দায়, কিন্তু মন সেখানে নেই বলেই মনে হয়। খোলা শার্টের বোতাম দুটো একটু এলোমেলো, পায়ের নিচে একটা কুশন কোনো দিকে গড়িয়ে পড়েছে। ঘরের হাল যেমন অগোছালো, নিশানের অবস্থাও যেন তেমনই। ভাবা যায়, সব সময় পরিপাটি হয়ে থাকা নিশান এমন উদ্ভট হয়ে আছে কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই ক্লান্ত হয়ে মাথায় হাত রেখে নিশানের দিকে আহাম্মক মনে তাকিয়ে রয়েছে এক অজ্ঞাত ব্যক্তি। বোঝাই যাচ্ছে সে নিশানের কাছে খুব একটা পাত্তা পাচ্ছে না। অনেকক্ষণ টিভি দেখার পর খুব বোর ফিল করলো নিশান, তাই একটা হাই তুলে টিভিটা অফ করলো। পায়ের কাছে থাকা কুশনটা এক লাথি মারল। তৎক্ষণাৎ অপর অজ্ঞাত ব্যক্তির মাথায় এসে লাগলো সেটা। নিশান এবার উঠে দাঁড়িয়ে একটু হাত পা নাড়িয়ে ব্যায়াম করলো। আগন্তুক চোখ পিটপিট করে নিশানের দিকে তাকিয়ে সেও উঠে গেল। নিশান এবার অজ্ঞাত ব্যক্তিটাকে পাত্তা না দিয়ে তাকে অতিক্রম করে পকেটে হাত গুজে রান্নাঘরে এগিয়ে যেতে থাকলো। সেই ব্যক্তিও হা করে তার পিছু পিছু যেতে থাকলো। নিশান প্রথমে গ্লাসে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে ঢকঢক করে খেলো। এরপর আবারও সে আগন্তুককে ধাক্কা দিয়ে সাইড করে ফ্রিজের দিকে গেল। ফ্রিজ খুলে আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজলো যেন। তারপর মুচকি হেসে সারি সারি সাজানো লাল আপেলগুলোর মধ্যে থেকে টুপ করে একটা আপেল তুলে কামড় বসালো। মাথা নেড়ে বোঝালো যে বেশ মিষ্টি আছে। আরেক হাতে আরেকটা আপেল নিয়ে ফ্রিজ বন্ধ করে আরাম করে আপেলটা কামড় বসিয়ে খেতে লাগলো নিশান। আর অজ্ঞাত সেই ব্যক্তি হাঁ করে দাঁড়িয়ে তাকিয়ে দেখতেই লাগলো। সব ঠিক ছিল, এই পর্যন্ত সবই ঠিক আছে, কিন্তু সমস্যা হলো যেই বাড়িটাকে নিশান এতক্ষণ ধরে নিজের টয়লেট টিস্যু ভেবে নিজের মতো করে ইউজ করছে, সেই বাড়িটা নিশানের নয়, বরং সে বাড়ির মালিককে পাত্তা না দিয়ে নিজের মতো করে টিভি দেখছে, খাচ্ছে, ঘুমোচ্ছে। এটা হলো সেই অজ্ঞাত আগন্তুকের বাড়ি। হ্যাঁ, এটা আকাশের বাড়ি। আকাশ এতক্ষণ হাঁ করে যা দেখছিল সেটা যে বাস্তবে ঘটছে তা বিশ্বাস করতে বেশ সময় লাগলো। এটা কি হচ্ছে আসলে? নিজের বাড়িতেই সে এখন দর্শক আর অতিথি হয়ে বসে আছে নিশান। সে এখনো নিশানের অভিব্যক্তি ধরতে পারল না। ছেলেটা কি শৈলীকে খুঁজে না পেয়ে পাগল হয়ে গেল? নিশানের অফিস থেকে ফিরে এসে একটু আগেই গোসলে ঢুকেছিল আকাশ। গোসল থেকে বের হয়েই তার মাথায় এক ঝলক বাজ পড়ে। সে দেখে তার একমাত্র বেস্ট ফ্রেন্ড নিশান নির্বিকার ভঙ্গিতে ড্রেস চেঞ্জ করছে। কিন্তু হঠাৎ করে নিশানকে নিজের বাড়িতে দেখে ভয়ানক অবাক হওয়া নয়নে তাকিয়ে থাকে আকাশ। যখন হতবাক হয়ে সে নিশানকে জিজ্ঞেস করে, তুই এখানে কেন? তখন নিশান পাত্তা দেয় না। নিজের মতো করে কাপড় চেঞ্জ করে মুখ হাত ধুয়ে ফেলে। এরপরে টিভি দেখতে শুরু করে। আর এরপর যা হওয়ার তা তো হলোই। আকাশ নিজে এখন কনফিউশনে আছে যে এই বাড়িটা কার। নিজের বাড়িতে নিজেই অবহেলিত আকাশ। 1 নম্বর প্রশ্ন, নিশান এই মুহূর্তে আকাশের বাড়িতে কি করছে? 2 নম্বর প্রশ্ন, সে আকাশের বাড়িতে কেনই বা এসেছে? আর 3 নম্বর প্রশ্ন, আসার পর থেকে আকাশের সাথে একটা কথাও না বলে নিশান নিজের মতো করে কাজ করে যাচ্ছে, যেন এটা নিশানের নিজেরই বাড়ি। এর কারণ কি?
দেখে মনে হচ্ছে এটা নিশানেরই বাড়ি, আর আকাশ ভুল করে এখানে চলে এসেছে। চতুর্থ প্রশ্ন, আকাশ কি অদৃশ্য হয়ে রয়েছে? নিশান তাকে পাত্তা দিচ্ছে না কেন? পঞ্চম প্রশ্ন, আবারও সেই একই প্রশ্ন। নিজের বাড়ি থাকা সত্ত্বেও কেন নিশান আকাশের বাড়িতে এসে এরকম অদ্ভুত আচরণ করছে? তখন থেকে এতগুলো প্রশ্ন করেছে আকাশ। আল্লাহর ওয়াস্তে একটা প্রশ্নেরও জবাব পায়নি সে। আকাশের এখন প্রচুর সন্দেহ হচ্ছে, সে কি জীবিত আছে নাকি মৃত আছে। তাকে দেখতে পাচ্ছে না কেন নিশান? সে যেন নিশানের চোখে অদৃশ্য হয়ে রয়েছে। নিশান নির্বিকার আপেল চিবিয়ে যাচ্ছে, যেন কিছুই হয়নি। আকাশ এবার আর সহ্য করতে পারল না। এই নিশান, তুই কি আমাকে দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এদিকে তাকা। ভাই, এটা কি হচ্ছে? এটা আমার বাড়ি তো। অবশেষে এতক্ষণ পর নিশান ঠান্ডা ভঙ্গিতে তাকালো আকাশের দিকে। আকাশ এবার একটা স্বস্তির শ্বাস ফেলল। যাক, সে জীবিত আছে। নিশান তাকে দেখতে পেয়েছে। নিশান একদম নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে রইল আকাশের দিকে, যেন এটাই স্বাভাবিক। এরপর আরো বেশি নির্বিকার ভঙ্গিতে পাল্টা প্রশ্ন করলো। তো তো মানে এটা আমার বাসা ভাই। সো হোয়াট? আবার সো হোয়াট মানে? এই নিশান, পাগল হলি নাকি? এটা আমার বাসা। তুই ঢুকলি কখন? কে তোকে ঢুকতে দিল? কেন তুই আমার সোফায় শুয়ে টিভি দেখলি আর এখন ফ্রিজ খালি করছিস? নিশান চোখ গোল করে তাকালো, যেন আকাশের কথা শুনে অবাক হয়ে গেছে। তুই এমন করছিস কেন? বন্ধুর বাড়ি মানে নিজের বাড়ি, তাই না? এত নিশ্চিত হয়ে গেছিস তুই? আকাশ মাথায় হাত দিয়ে বসে পড়ল। ভাই, তুই আমার বাসায় ঢুকলি কিভাবে? দরজা তো বন্ধ ছিল। নিশান একটা দীর্ঘশ্বাস ফেলে জানালার দিকে তাকালো। দরজা বন্ধ ছিল, কিন্তু জানলা তো ছিল, ওই দিয়ে এসছে। আকাশের চোখ কপালে উঠে গেল। মানে তুই আমার বাসার জানলা দিয়ে ঢুকেছিস চোরের মতো? আজব তো। আরে ভাই, চোরের মতো কেন? আমি তুই শুধু জানলাটা খুলে ঢুকেছে। তোর বাসায় আসতে গেলে দরকার হলে ছাদ ফুরেও ঢুকতে রাজি আছে। বন্ধুত্ব এত কষ্ট করা লাগে রে? আকাশ এবার চেয়ার থেকে লাফিয়ে উঠল। বন্ধুত্ব মানে এই না যে বাসায় না থাকলেও ঢুকে যা খুশি খাবে, ফ্রিজ খালি করবে আর সোফায় লম্বা হয়ে শুয়ে থাকবে। তোর কি হয়েছে ভাই? বাড়ি যাসনি কেন? বিশ্বাস কর, প্রথমে আমি তোকে দেখে মনে করেছিলাম তুই হয়তো ভূত হয়ে এসেছিস। নিশান আবার এক কামড় দিল আপেলের। ভালো। তুই থাকলে জিজ্ঞেস করতাম, তুই তো ছিলে না। এতদিন জানতাম অতিথি ঈশ্বরের মতো, আর আজ আমাকে এইভাবে কথা শোনাচ্ছিস? না, সময় বদলে গেছে, মানুষও বদলে গেছে। আকাশ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এ তো উল্টা তার দোষ হয়ে গেল। নিশান ভাই আমার, প্লিজ তুই একটু লেবু পানি খা। তোরে কেউ শিওর গাঁজা খাইয়েছে। ভাই তুই রান্নাঘর থেকে বের হ। নিশান একটু ভাবলো, তারপর বলল, আচ্ছা, বের হব, কিন্তু তার আগে ফ্রিজের শেষ আপেলটাও খেয়ে নেই। এটা তো আমার জন্যই রাখা, তাই না? আকাশ এবার সত্যি সত্যি মাথা ধরে বসে পড়ল। এদিকে নিশান মজা নিয়ে আরেকটা আপেল তুলে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। যাওয়ার আগে একবার পিছন ফিরে আকাশের হতভম্ব মুখটা দেখে মুচকে হেসে বলল, তো ফ্রিজের আপেলগুলো বেশ মিষ্টি, রাতে আবার খাবো। বলেই দরজা খুলে হাওয়া হয়ে গেল নিশান। আর আকাশ নিজের জীবনের সব সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা শুরু করলো। নিশান পাগল হলো নাকি আমি? আকাশ সত্যি সত্যি এখন সন্দেহ করতে শুরু করেছে, এই দুনিয়া কি বাস্তব নাকি সে কোনো আজব স্বপ্নের মধ্যে আটকে আছে। নিশান এটো আপেল ড্রয়িং রুমের টেবিলে রেখে বাথরুমে ঢোকে। এদিকে আকাশ ধপ করে সোফায় বসে পড়ে। নিশানের খালি প্লেটে পড়ে থাকা আপেলের আষ্টে গন্ধ তার নাকে আসতে থাকে। এই মুহূর্তে সে চিৎকার দিয়ে বলতে চায়, আল্লাহ, আমার জীবন এত দুঃস্বপ্নময় কেন? ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢোকে তার ছোট্ট ভাই আদিব, হাতে একটা শপিং ব্যাগ। আসলে এই বাসায় আকাশ এবং তার ছোট ভাই আদিব থাকে। তাদের বাবা মা আপাতত গ্রামে রয়েছে। আকাশের ছোট ভাই আদিব রিমি মিমির সাথে সেম ব্যাচে পড়াশোনা করে। আদিব ঘরে ঢুকেই থমকে দাঁড়ায়। তার চোখ প্রথমে আকাশের হতাশাগ্রস্ত মুখের দিকে, তারপর ফ্রিজের দিকে, যেটা নিশানের আক্রমণের শিকার হয়ে এখন প্রায় শূন্য। ভাই, বাসায় ডাকাত পড়েছিল নাকি? আকাশ দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ে।
ডাকাত না, নিশান পড়েছিল। আদিব হতভম্ব হয়ে ফ্রিজের দিকে ছুটে যায়। নিশান ভাই, ওহ নো, আমার কেক, আমার চকলেট, আমার। হ্যাঁ, সব তোর প্রিয় নিশান ভাই সাবার করে গেছে। আমি আর পারছি না, তুই গিয়ে তাকে কনভিন্স কর, বল যে আমি আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছি। আদিব মাথায় হাত দিয়ে বসে পড়ে। উফ যাক, নিশান ভাইকে আমি এমনি এমনি ভালোবাসি না, আমার খাবারে স্পর্শও করেনি, তোমার ভাগের খাবারগুলো খেয়ে ফেলেছে। সাব্বাস নিশান ভাই, সাব্বাস। কিন্তু এখন প্রবলেম হলো, তুমি তো আসল কথা এখনো জানোই না ভাই। আকাশ কপাল কুঁচকে তাকায়। কি জানি না। আদিব গলা নামিয়ে দুষ্টু হেসে বলল, নিশান ভাই নাকি 3-4 দিন বাসায় ফিরবে না, রিমি আমাকে বলল। মানে ভাই তুমি বুঝতে পারছো, নিশান ভাই হয়তো আগামী 3 দিন আমাদের বাসাতে থাকবে। কি মজা। আকাশ নিঃশব্দে উঠে দাঁড়ালো। তারপর রান্নাঘর থেকে একটা গ্লাসে পানি নিল, ঢক ঢক করে খেলো এবং চোখ বন্ধ করলো। কয়েক সেকেন্ড পর চোখ খুলে শান্ত গলায় বলল, আদিব, আজ রাতেই আমি পালাচ্ছি। তুই আমার জন্য একটা বাসের টিকিট বুক করে ফেল, দেরি করিস না। কোথায় যাবা ভাই? এমন কোথাও যেখানে নিশান নাই। এদিকে নিশান বাইরে দাঁড়িয়ে আকাশের দরজার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে সূক্ষ্ম রেখা টেনে মুচকি হাসছে। সে পকেট থেকে ফোন বের করে টাইপ করলো, তোর পাশের মাটন কষাটা কেমন রান্না হয় সেটা জানার খুব ইচ্ছে করছে। কি বলিস, খেয়ে দেখবো? টেক্সট পাঠিয়ে সে দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। 5 সেকেন্ডের মধ্যে ভেতর থেকে ভেসে এলো, নিশান, গেট লস্ট। নিশান ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল। আজ রাতটা বেশ জমবে, কিন্তু নিশানের এমন উদ্ভট আচরণ করার নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই কারণটাই এখন অজানা। রাতের আকাশ নীরব, প্রশান্ত। চাঁদ তার সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছে সুনামপুর গ্রামের উপরে। চারদিকে জ্যোৎস্নার শুভ্র আলো ছড়িয়ে আছে, যেন সারা গ্রামটা রূপোর আস্তরণে ঢেকে আছে। বাতাসে হালকা শীতল স্পর্শ, তালগাছের পাতা নরম বাতাসে ছলছিলিয়ে উঠছে। দূরে কোথাও ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। মাঝে মাঝে দু একটা রাত চড়া পাখিও ডেকে উঠছে গভীর নিশীথ রাতে। দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেতগুলো জ্যোৎস্নার শীতে কাঁপছে। আকাশের তারারা সেখানে প্রতিফলিত হয়ে ছোট ছোট জলজলে বিন্দুর মতো দেখাচ্ছে। পুকুরের জলে চাঁদের ছায়া পড়েছে, হালকা ঢেউয়ে তা কেঁপে কেঁপে উঠছে, যেন চাঁদ নিজেই নেমে এসেছে জলের গভীরে। পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে শৈলী, একদম চুপচাপ। চারিদিকের সৌন্দর্যে সে মুগ্ধ নয়, বরং এই নিস্তব্ধতা তাকে আরো বেশি আবদ্ধ করে রেখেছে এক অদ্ভুত ভাবনার মধ্যে। সাহস করে তো বাড়ি থেকে বেরিয়ে এলো, কিন্তু এখন সে নিশানকে খুব মনে পড়ছে তার। নিশান যে এখন কোথায় আছে, কেমন আছে সে জানে না, শুধু জানে নিশানের কথা তার মনের ভেতর এক বিশাল স্রোতের মতো বয়ে চলেছে, থামতে চাইছে না। একদিন আর যাই হোক, লোকটাকে তো চোখের সামনে একবার হলেও দেখতে পেত শৈলী। এখন তো সেটাও দেখতে পাচ্ছে না সে। শৈলীর পা খালি, কাঁধে নরম শাল জড়ানো, বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে গেছে, তবুও সে অনড় দাঁড়িয়ে আছে। রাতের এই মায়াবী পরিবেশে, এই জ্যোৎস্নার আলোতে সে যেন অনুভব করতে পারছে ঈশানের উপস্থিতি। তার হাতটা কি নিশানের স্পর্শ খুঁজছে? তার হাতটা কি নিশানের স্পর্শ খুঁজছে? তার চোখগুলো কি নিশানের ছায়া দেখতে চাচ্ছে? একটা পাতা সশব্দে পড়ে গেল। হালকা বাতাসে জ্যোৎস্নার আলো নড়ে চড়ে উঠল। শৈলী একটু কেঁপে উঠে পেছনে তাকায়। মনে হয় নিশান ডাক দিল, কিন্তু না, কেউ নেই। নিশান নেই, শুধু জ্যোৎস্নার আলো আছে, আর আছে তার গভীর অনুভূতি, যা নিশানের মতোই অবিনশ্বর। মনে মনে শৈলী নিজেকে প্রশ্ন করল, সেই নিষ্ঠুর লোকটা কি আমায় খোঁজে? একবারই কি আমায় খুঁজেছে? আমায় খুঁজে না পেয়ে কি অস্থির হয়েছে, নাকি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে? এতক্ষণে কি সেই নিষ্ঠুর লোকটা আর মিমির বিয়ের পাকা কথা হয়ে গিয়েছে, নাকি? ভাবতে পারছে না শৈলী, বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে যেন। তক্ষুনি পিছন থেকে ভেসে এলো সমুদ্রের কণ্ঠ। এতই যখন ভালোবাসিস, ছেড়ে এলি কেন? একবার ওকে হাতটা বাড়িয়ে দেয়া যেত না? আচমকা কণ্ঠস্বরে চমকেন শৈলী পিছনে তাকিয়ে দেখল
সমুদ্র দাঁড়িয়ে আছে গাছের ছায়ায়, তার চোখে গভীর প্রশ্ন। জ্যোৎস্নার আলোয় তার চেহারাটা কিছুটা রহস্যময় দেখাচ্ছে। সমুদ্র মানুষটাই অন্যরকম, একদিক দিয়ে যেমন রসিক, তেমনি মানুষের অনুভূতি বুঝতে একদম দক্ষ। শৈলী কিছু বলতে গিয়েও থেমে গেল। কি বলবে? উত্তর তো তার নিজের কাছেই নেই। সমুদ্র ধীরে ধীরে এগিয়ে এসে পুকুর পাড়ের পাশেই দাঁড়ালো। বাতাসে তার চুলগুলো এলোমেলো হয়ে উঠছে, ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি। তোর চোখে তো প্রশ্নই প্রশ্ন, কিন্তু উত্তর কোথায় শৈলী? সব কিছুর উত্তর হয় না সমুদ্র ভাইয়া, কিছু কিছু ব্যাপার শুধু অনুভব করতে হয়। সমুদ্র মাথা ঝাঁকালো, একটু ঠোঁট বাঁকিয়ে বলল, হ্যাঁ, বুঝতে পারছি। তুই অনুভব করছিস নিশান তোকে খুঁজছে কিনা, নিশান তোকে মনে করছে কিনা, অথচ তুই নিজেই ওকে ছেড়ে এলি তোর নিজের ইচ্ছাতেই। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিস ওর কষ্ট হচ্ছে কিনা। কি আজব রে শৈলী। আমি কি ওনাকে ছেড়ে আসতে চেয়েছিলাম সমুদ্র ভাইয়া? আমি কি চেয়েছিলাম ওনাকে? গলার স্বর কেঁপে গেল শৈলীর। সমুদ্র এবার একটু কোমল হলো। ফিরে যা শৈলী, যে মানুষটার জন্য এত এক রাতেও ঘুমোতে পারিস না, যার চিন্তায় এত রাতেও তুই নির্ভয়ে এখানে দাঁড়িয়ে থাকতে পারিস, তার কাছে ফিরে যা শৈলী। এত সহজ হলে কি আমি এখানে দাঁড়িয়ে থাকতাম ভাইয়া? তোমাকে তো সব বলেছি, আমি মামুনির কথা অমান্য করতে পারবো না, আমার ছোট বোন মিমির দুঃখও দেখতে পারবো না। আর আমি তো এটাও নিশ্চিত নই যে নিশান ভাই আমায় ভালোবাসে কিনা, তার হৃদয়ে এমন কিছু আছে কিনা সেই সম্পর্কেও তো আমার কোনো ধারণা নেই। সমুদ্র চুপ করে গেল। জ্যোৎস্নার আলোয় শৈলীর চোখের জল চিকচিক করছে। নিশানের কথা মনে পড়তেই বুকের ভেতরটা যেন আবার একবার ফেটে যাচ্ছে। সমুদ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা শৈলী, তুই কি জানিস নিশান এখন কোথায়? শৈলী মাথা তুলে তাকালো। দুদিকে মাথা নেড়ে প্রথমে না বোঝালেও পরে ভেবে বলল, বাড়িতে হয়তো। ও আচ্ছা, কিন্তু আমি তো অন্যরকম খবর পেলাম। মানে? জিজ্ঞাসু দৃষ্টি শৈলীর। সমুদ্র যেন পোল্টি মারল, কাঁধ ঝাঁকিয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, না, কিছু না। বলেই পিছু ফিরে হাঁটা শুরু করলো। আর দাঁড়িয়ে থাকিস না বোন, ঘুমাতে যা, রাত হয়েছে। কিন্তু সমুদ্রের এমন খাপ ছাড়া কথার মানে বুঝল না শৈলী। জোরদার প্রশ্ন করলো, সমুদ্র ভাইয়া তুমি আগে বলো, একটু আগে তুমি এটা কেন বললে? কি খবর পেয়েছো তুমি? সমুদ্র এবার পরনে থাকা লুঙ্গি ঠিক করতে করতে বলল, তুই তো জানিসই যে আমি একটু গোয়েন্দাগিরি করি, তো আমাকে কি তোর নিজের মতো বলদ মনে হয়? তুই হঠাৎ করে এইভাবে গ্রামে আসবি, আর এইভাবে আসার কারণ আমি জানতে পারবো না? এটা কিভাবে হয় বল? উফ ভাইয়া, ভনিতা বাদ দাও, বলো না। সমুদ্র এবার চলে যেতে যেতে গলা উঁচিয়ে বলতে থাকলো, গোপন সূত্রে খবর পেয়েছি নিশান নাকি আজ সারাদিনই বাড়িতেই যায়নি। তোর বড় বাবুকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে বিছানাতেই লটকায় পড়েছে। তোর বড় মা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। আমি এও খবর পেয়েছি যে আগামী 3-4 দিন নিশান বাড়িতে ফিরবেও না, কিন্তু কোথায় গেছে সে সম্পর্কে আমি অবগত নই। তবে হ্যাঁ, কেন 3-4 দিন বাড়িতে ফিরবে না সে সম্পর্কে আমি অবশ্যই অবগত, কিন্তু আমি তোকে জানাতে ইচ্ছুক নই। বলেই শীষ বাজাতে বাজাতে প্রস্থান নিল সমুদ্র। পেছনে ফেলে রেখে গেল ভাবুক শৈলীকে। নিশান ভাই বাড়িতে আসবে না মানে? সে আবারও নিজের অন্যমনস্ক মনটাকে দমিয়ে রেখে চোখ রাখলো পুকুরের দিকে। তখনই পেছন থেকে শোনা গেল সমুদ্র বাড়িতে ঢুকতে ঢুকতেই গলা ছেড়ে গান শুরু করেছে। বেসুরো গলাতেই গাইতে থাকলো, চমকে আবারও পেছনে তাকালো শৈলী। সমুদ্র ভাই কি কোনোভাবে তাকে কিছু ইঙ্গিত দিল? আকাশ যে নিশানকে আর তার কর্মকাণ্ডকে বেশ ভয় পায় এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর তাই বাড়িতে নিশান থাকবে শুনে আকাশ নিজে বাড়ি থেকে উধাও হয়ে গেছে। এই তো রাত 10টায় যাওয়ার মতো আর রাত কাটানোর মতো কোনো জায়গা না পেয়ে পেঁচার মতো মুখ নিয়ে বাড়িতে এসে হাজির হলো সে। আদিব দরজা খুলে দিলে আকাশ ক্লান্ত ভঙ্গিতে বাড়িতে ঢুকলো। বাড়িটা অন্ধকার দেখে আকাশ জিজ্ঞেস করলো, ওই বেটা কি চলে গেছে? আদিব ঘুম ঘুম চোখে তাকিয়ে বলে, নিশান ভাই ঘুমিয়ে গেছে। বলেই হাই তুলে নিজের ঘরের দিকে পা বাড়ালো আদিব। রয়্যাল বেঙ্গল টাইগার ঘুম এসে পড়েছে শুনে বেশ খুশি হলো আকাশ। মনে বেশ আনন্দ নিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। তবে ঘরের দরজা খুলেই থমকে গেল আকাশ। ঘর অন্ধকার। এক মুহূর্তের জন্য স্বস্তি অনুভব করলো। নিশান সত্যি ঘুমিয়ে পড়েছে।
তার মানে আর কোনো ঝামেলা নেই, শান্তিতে ঘুমানো যাবে। কিন্তু পরের মুহূর্তেই তার মনে খটকা লাগলো। একটা ফ্যাকাশে চাঁদের আলো জানালা দিয়ে ঘরে পড়ছে, আর সেই আলোয় ধীরে ধীরে সে খেয়াল করলো তার বিছানায় কেউ একজন আছে। আকাশের চোখ বড় বড় হয়ে গেল, ধক করে উঠল বুকটা। না, এটা তার ভুল হচ্ছে না, ওটা একটা মানুষ। আর মানবের দেহাকৃতি দেখেই বোঝা যায় সে মানুষটা নিশান ছাড়া আর কেউই না। মুহূর্তেই সব ঘুম উবে গেল। আকাশের কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ল। না, এটা স্বপ্ন, এটা স্বপ্ন। নিজের গালে চিমটি কাটল আকাশ। না, এটা দুঃস্বপ্ন না, কঠিন বাস্তব। নিশান আরাম করে আকাশ বিছানার মাঝখানে শুয়ে ঘুমাচ্ছে, যেন এটা তারই ঘর। চাদরটাও এমনভাবে জড়িয়ে রেখেছে যেন এটা তার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি। আকাশ আর সহ্য করতে পারল না, এগিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলল, এই নিশান, নিশান ভাইরে। কোনো সাড়া নেই। নিশান গভীর ঘুমে আচ্ছন্ন। আকাশ এবার একটু জোরেই ডাকলো, এ নিশান। শালা হতচ্ছাড়া উঠ। এবার নিশান একটু কুকড়ে শুয়ে পড়ল। তারপর অস্পষ্ট স্বরে বলল, আকাশ, তোর কোলবালিশটা দারুণ আরামদায়ক, আই লাইক ইট। আকাশ চমকে গেল। তার বালিশটা কি এখন নিশানের বাহুতে বন্দি? যেই কোলবালিশ দিয়ে আকাশ বইয়ের অভাব পূরণ করত, সেই বালিশ কি নিশানের শক্তপোক্ত দেহের চাপে চ্যাপ্টা হয়ে গেল? না, এবার সে আর সহ্য করতে পারল না। নিশান ভাই, এটা আমার বিছানা, আমার কোল বালিশ ছেড়ে দে ভাই, এটা আমার প্রথম বউ। নিশান এক চোখ খুলে আকাশের দিকে তাকালো, মুখে হালকা হাসি। তারপর আরো আরাম করে কোলবালিশটা বুকের মধ্যে জড়িয়ে ধরলো, যেন এটা তার জন্মগত অধিকার। প্রথম বউ? তাহলে তো আমি একদম ঠিক জায়গায় হাত দিয়েছি। মানে? নিশান একদম নির্বিকার কণ্ঠে বলল, তোর প্রথম বউ এখন আমার দ্বিতীয় বউ। আকাশ হতভম্ব, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ভাই তুই কি জানিস তুই এখন যা করছিস সেটা কত বড় অন্যায়? জানি তো, কিন্তু জীবন তো অন্যায় করতে শিখিয়েছে, তাই না? আকাশ এবার সত্যি সত্যি মাথায় হাত দিল। ভাই প্লিজ আমার বউটাকে ছেড়ে দে। আচ্ছা, একটা শর্তে ছাড়তে পারি। কি শর্ত বল ভাই? নিশান একটা দুষ্ট হাসি দিয়ে বলল, কাল সকালে আমি ফ্রিজ খুলে দেখবো সেখানে আমার জন্য স্পেশাল কিছু আছে কিনা। ভাই তুই চাঁদাবাজির একটা নতুন লেভেল চালু করেছিস। নিশান আরাম করে চোখ বুঝল। বন্ধুত্ব মানে তো এই সুখে দুঃখে ভাগাভাগি। আকাশ তখনই সিদ্ধান্ত নিল, কাল সকালেই সে তার কোল বালিশের জন্য আলাদা একটা আলমারি কিনবে। নিশান ধীরে ধীরে চোখ খুলল, অর্ধেকটা ঘুমিয়েই বলল, বন্ধুর বাড়ি মানে নিজের বাড়ি, বন্ধুর বিছানা মানে নিজের বিছানা। আকাশ মাথায় হাত দিয়ে বসে পড়ল বিছানার পাশে। ভাই আমার ঘুম আসছে, আমি কোথায় ঘুমাবো? নিশান আরেকটা হাই তুলে বলল, তোকে কেউ আটকায় নেই, কোথাও গিয়ে ঘুমিয়ে পড়। কিন্তু এটা আমার ঘর। নিশান এবার এক চোখ খুলে তাকালো। ও তাহলে ঠিক আছে, দরজার বাইরে একটা জায়গা খালি আছে, সেখানে একটা চাদর পেতে ঘুমিয়ে পড়। আকাশ এবার সত্যি তার জীবন নিয়ে প্রশ্ন করা শুরু করলো। কিছুক্ষণ নীরবতার পর আকাশের আর তর সইল না। কিছুটা রাগান্বিত অভিব্যক্তি নিয়েই সে জোর গলায় বলে উঠল, নিশান প্লিজ, আমার সত্যিই ঘুম পাচ্ছে। তুই এই বিছানায় ঘুমোতে চাইলে ঘুমোতে পারিস, কিন্তু আমাকেও একটু জায়গা দে ভাই। নিশান এবার কেন যেন গম্ভীর হলো। তোকে একদম শান্তির ঘুম দেওয়ার ব্যবস্থা করে দেব, একটা শর্ত আছে, যা বলবো তার ঠিক উত্তর দিবি। এ ভাই আবার শর্ত? আচ্ছা তোর সব শর্তে রাজি, শর্ত বোধে উদ্ধার করা মায়, তাড়াতাড়ি শহর ঘুমোবো। এবার ধপ করে চোখ জোড়া খুলল নিশান। দেরি না করে উঠে বসতে আকাশ অবাক হয়ে তাকালো, কারণ নিশানের অভিব্যক্তি বোঝার মতো না। আকাশ ভুরুকুচকে তাকাতেই নিশান আগের থেকেও বেশ গম্ভীর অভিব্যক্তি নিয়ে কাট গলায় প্রশ্ন ছুড়ে মারল, শৈলী কোথায়? তৎক্ষণাৎ সম্বিত ফিরে পেল আকাশ। চোখে ফুটে উঠল বিভ্রান্তিকর দৃষ্টি। নিশানের গম্ভীর মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে আকাশ, বাঁকা হাসল। এবার সে এতক্ষণে সারাদিনের হিসাব মিলাতে পেরেছে। তাহলে নিশান শৈলীর খোঁজ জানার জন্যই সারাদিন আকাশের বাড়িতে ঘাঁটি গেড়ে বসেছিল। বিষয়টা ভাবতেই বেশ হাসি পেল আকাশের, তবে প্রকাশ করল না। মুখে যথাসম্ভব গম্ভীর অভিব্যক্তিটা রেখে বলে উঠল, তুই তাহলে এই কারণেই সকাল থেকে আমার বাড়িতে পড়ে আছিস?
আকাশের প্রশ্নটা অযৌক্তিক মনে হলো নিশানের, তাই সেই প্রশ্নের জবাব দিল না, শুধু আবারও একই প্রশ্ন করলো। শৈলী কোথায়? আকাশ এবার ফের বাঁকা হাসলো, এরপরে হাই তুলে ঘুম ঘুম কণ্ঠে বলল, আই ডোন্ট নো। এখন আমার খুব ঘুম পাচ্ছে, তোর সাথে পরে কথা বলবো। বলেই ধপ করে নিশানের পাশের ফাঁকা জায়গাটাতে শুয়ে পড়ল আকাশ। পায়ের কাছ থেকে কম্বল টেনে আরামের একটা ঘুমের জন্য তৈরি হলো যেন। নিশান কিছুক্ষণ অধিক ফিরে থাকা আকাশের দিকে তাকিয়ে থাকলো। মেজাজটা তুঙ্গে চলে গেছে ওর। সকাল থেকে এমনি এমনি সে এতগুলো ঢং করেনি সে। কাজটা তো হাসিল করতেই হবে, এখন আর দেরি করা উচিত হবে না। তার কাছে মাত্র 3 দিন সময় আছে, আর এই 3 দিনের মধ্যেই তাকে যে করে হোক শৈলীকে বের করতে হবে। এরপরে বাড়ির ঝামেলাটাও চুকাতে হবে। নিশানকে জ্বালাতে আকাশ এবার নাক ডেকে ঘুমাতে শুরু করলো। উদ্ভট প্রকৃতির বিকট নাক ডাকার শব্দ শুনে নিশান মুখ কোঁচকালো। এরপরে কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বিছানা থেকে নামলো। দ্রুত ধপধপ করে ডিরেক্ট বাথরুমে চলে গেল। আকাশ উকি মেরে দেখলো নিশান পাশে নেই। এরপরে বাঁকা হেসে চোখ বুজলো। ভাবলো নিশান হয়তো বিরক্ত হয়ে কিছুক্ষণ পরে চলেই যাবে, অথচ তাকে পুরোপুরিভাবে ভুল প্রমাণিত করে দিয়ে নিশান এক বালতি ঠান্ডা পানি নিয়ে বাথরুম থেকে বেরিয়ে এলো। আকাশ ওদিকে ফিরেই চোখ বুজে শান্তিতে ঘুমানোর চিন্তা ভাবনা করছিল। হঠাৎই গায়ে জলপ্রপাত বয়ে যাওয়া অনুভূতি পেলে ফটাফট উঠে পড়ে আকাশ। পানি, আদিপ রে, ট্যাঙ্কি ভেঙেছে। নিশান কোনরূপ আগাম বার্তা ছাড়াই বালতিতে থাকা সমস্ত ঠান্ডা পানি ঢেলে দিয়েছে আকাশের গায়ে। আকাশের শরীর সহ বিছানাটাও পুরোপুরি ভিজে গেল। আকাশ এবার চারপাশে তাকিয়ে পরিস্থিতি বুঝলো। এরপর ভেজা বিড়ালের মতো নিজের অবস্থাটাও দেখে মুখ কুঁচকে নিশানের দিকে তাকালো। নিশান নির্বিকার ভঙ্গিতে হাতে থাকা বালতিটা ছুঁড়ে মারল অদূরে। আকাশ তখনও ঠিক বুঝে উঠতে পারেনি কি হচ্ছে। ঠান্ডা পানি গায়ে পড়তেই ভেজা বিড়ালের মতো এক লাফে উঠে পড়ল। তড়াক করে পিছলে গিয়ে আবার ধপ করে বিছানায় পড়ে গেল। নিশান একটুও নড়ল না, ঠান্ডা গলায় বলল, মজা লাগছে? আকাশ এবার থতমত খেয়ে নিজের গা থেকে পানি ঝাড়তে ঝাড়তে বলল, ভাই এইটা অন্যায় হলো। মানুষ ঘুমাইতে গিয়া বৃষ্টিতে ভিজলেই কবিতা লেখে, আর আমি তো মনে হচ্ছে ঠান্ডায় হার্ট অ্যাটাক খেয়ে মরব। নিশান গম্ভীর মুখে তাকিয়ে রইল। আকাশ বুঝলো এখানে মজার কিছুই হচ্ছে না। সে এবার কপাল চাপড়ে বলল, ভাই একটা কথা বলি? বলে ফেল। নিশানের কণ্ঠ একই রকম ধীর। আকাশ কাশতে কাশতে বলল, ভাই তুই আমার সাথে এত অন্যায় করলি, আমার নিরীহ ঘুমে বন্যা আনলে, কিন্তু আমি কি তোর কখনো কোনো ক্ষতি করছি? তোর কি মনে হয় আমি তোর মতো একজন ভালো মানুষের কষ্ট চাই? আমি তোর সুখ চাই ভাই, আমি চাই তুই শান্তিতে থাক। নিশান একটু কপাল কুঁচকালো। তো তোর এই শান্তির সংজ্ঞা কি? আকাশ একটা দুষ্ট হাসি দিয়ে বলল, শান্তির সংজ্ঞা হলো আমায় একটা তোয়ালে, আমার বিছানার গোটা কোলবালিশটা ফেরত দে, আর তুই চুপচাপ আমার জীবন থেকে বাড়ি থেকে বিদায় হ। দোহাই লাগে তোর। নিশান এবার সত্যি সত্যি বিরক্ত হলো। কপালে 2 আঙুল ঘষে আবারও প্রশ্ন করলো, আমি লাস্ট বারের মতো বলছি, ভালোই ভালো জবাব দে, তাহলে ওখানেই পুঁতে রেখে দেব। শৈলী কোথায়? আকাশ এবার সত্যি চিন্তায় পড়ল। একদিকে সে শৈলীকে কথা দিয়েছে যে কাউকে কিছু বলবে না, অন্যদিকে তার নিজেরও এখন খুব খারাপ লাগছে। আর কেউ জানুক বা না জানুক, আকাশ তো জানে যে নিশান যতই বাইরে থেকে দেমাগ দেখাক না কেন, ভেতর থেকে সে কি চায়, তার অনুভূতিটা কি, সেটা আকাশ ছাড়া আর কেউ বোঝে না। নিশানের ভেতরকার অস্থির অবস্থাটা সে বেশ ভালো করে বুঝতে পারছে। তাই এখন নিশানকেও আর ঘোরাতে ইচ্ছে করছে না আকাশের। শৈলীকে যে নিশান খুঁজছে এতে তার একটু মজা লাগছে, কিন্তু সাথে ভয়ও করছে। সে জানে নিশান যা চায় তা করেই ছাড়ে। এই ইয়ার্কি বন্ধ করে আকাশ বলল, ওকে ওকে বলছি, তুই শুধু কথা দে এরপর আর আমার গায়ে পানি ঢালবি না, আর বিরক্ত করবি না। দেখি, উত্তর শুনে মুড ভালো থাকলে চিন্তা করব। আকাশ কপাল চাপড়ালো। এরপর চটপট বলল, শৈলী মামা বাড়ি গেছে। নিশান ভুরুকুচকে তাকালো। আকাশ নিশানের দৃষ্টি দেখে তড়িঘড়ি করে বলল, আরে ভাই, এটা মামার বাড়ির আবদার না, আমি মজা করছি না, শৈলী সত্যিই মামা বাড়ি গেছে। নিশান কিছুক্ষণ নীরব থেকে অনুভূতি শূন্য অভিব্যক্তিতে ভাবলো। এরপর বলল, ওর দুটো মামা আছে। কোন মামা বাড়ি?
আকাশ একটু মাথা খাটিয়ে বলল। ওই যে গ্রামে যে মামা থাকে। নিশান এবার ভুরুকুচকে বলল। গ্রামের নামটা? এবার যেন আকাশ মহা বিপদে পড়ল। সেই সময় অত রাতে তাড়াহুড়ো করে সে শুধু শৈলীকে গাড়িতে তুলে দিয়েছিল। গ্রামের নামটা তার কাছে একটু কঠিনই লেগেছিল। এই জন্য টিকিট কাটার পরেও সে ভুলে গেছে গ্রামের নামটা। তবে এই গ্রামের নামের শেষে পুর আছে, এটা সে জানে। কিছুক্ষণ মাথা খাটিয়ে সে মনে করার চেষ্টা করলো গ্রামের নামটা। অবশেষে আবসা আবসা মনে পড়লে আকাশ আমতা আমতা করে বলল। ওই যে কি যেন নামটা, দাঁড়া বলছি। নিশান আবারও ভুরু কুচকালো। আকাশ হঠাৎ করে জিজ্ঞেস করলো। এই নিশান, ওই রেপুটেশনের বাংলাটা কি যেন? সুনাম। আকাশ এবার খুশিতে লাফিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, রাইট, রেপুটেশন পুর, না মানে আই মিন সোনামপুর। হ্যাঁ ওখানেই, আমার জানার মতে ও সোনামপুর নামক কোনো একটা গ্রামে আছে। নিশান আকাশের কথা শুনে কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে রইল। গভীর দৃষ্টিতে তাকিয়ে যেন বিচার করে দেখলো আকাশ সত্যি বলছে নাকি আগের মতোই ফাজলামো করছে। আকাশও চুপ মেরে গেল। মনে মনে ভাবলো, যদি কিছু ভুল বলে ফেলি তাহলে আবার গোসল করিয়ে দেবে। নিশান ধীর গলায় বলল। সোনামপুর? আকাশ সাথে সাথে মাথা নাড়ল। হ্যাঁ ভাই, একদম কনফার্ম, আমার কোলবালিশের দিব্যি। নিশান এবার হাত দুটো বুকের সামনে গুটিয়ে নিল। গম্ভীর গলায় বলল। তুই কি জানিস সোনাপুর কত দূর? মানে খুব বেশি না, কিন্তু খুব কমও না। তোর এই অস্পষ্ট উত্তর থেকে আমি বুঝতে পারছি তুই কিছু জানিস না। না রে ভাই, সত্যি শৈলী সুনামপুরে আছে। নিশান মুহূর্তেই চোখে এক অদ্ভুত আগুন নিয়ে তাকালো। তুই নিশ্চিত? হ্যাঁ হ্যাঁ নিশ্চিত, আমি মিথ্যা বললে তো আর বাঁচবো না, তাই না? নিশান কিছুক্ষণ আকাশের চোখের দিকে তাকিয়ে রইল, তারপর চুপচাপ উঠে দরজার দিকে হাঁটলো। আকাশ হতভম্ব হয়ে বলল। এইভাবে হুট করে চলে যাচ্ছিস, একটা ধন্যবাদও দিবি না? আজকালকার মানুষ। নিশান দরজা খুলতে খুলতে বলল। ধন্যবাদ ধুয়ে কি পানি খাবি? আকাশ মাথা দুদিকে ঝাঁকালো, যার অর্থ সে খাবে না। এরপর হালকা কাশি দিয়ে বলল। ভাই একটা কথা, আসল কথা তো হলো, তুই যখনই যাত্রার সিদ্ধান্ত নিবি আমার একটু জানাইস। আমি তোর বিদায় অনুষ্ঠানে ফুল ছিটিয়ে শুভযাত্রা বলবো, কিন্তু এখন দয়া করে এই আকাশে ঘুমোইতে দে। নিশান এবার হালকা চোখ শুরু করলো। তোর ঘুমের বড় দরকার বলছে? হ্যাঁ ভাই, একদম। তাহলে ভালো করে ঘুমিয়ে নে, কারণ সকালে আমরা সোনাপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আকাশের মুখ থেকে হাসিটা উধাও হয়ে গেল। চোখ বড় বড় করে বলল। কি আমরা? হোয়াট ডু ইউ মিন বাই আমরা? নিশান এবার ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে এসে কোলবালিশটা হাতে তুলে নিল, বলতে গেলে ছিনিয়ে নিল। তারপর খুব স্বাভাবিকভাবে বলল। হ্যাঁ, তুই এত জানিস, যেহেতু এত খবর রাখিস, তাই তোকেও সঙ্গে নিয়ে যাচ্ছে। প্ল্যানটা তো তুই করেছিস, তাই না? আকাশ তৎক্ষণাৎ উঠে বসে বলল। না ভাই, আমি নির্দোষ ভাই, ক্লান্ত তোর ঘরেরটা পড়েছি। কিন্তু নিশান, আমি ভাবছিলাম তুই একা যাবি। আমি তো আমার গন্তব্য যেখানে, তোর গন্তব্য সেখানে। এবার ঘুমা। বলে ঠাস করে কোলবালিশটা আকাশের মাথার উপর ছুঁড়ে মারল। আকাশ অসহায়ের মতো মাথা চুলকে বলল। এই রে, আমার স্বাধীন জীবন শেষ। এরপর পাশে দেখে আকাশ সঙ্গে সঙ্গে কোলবালিশটা বুকে জড়িয়ে চিৎকার করলো। ভাই প্লিজ, শান্তি চাই, তোর সাথে মোটেই যাব না আমি। কিন্তু কে শোনে কার কথা? নিশান সেই মুহূর্তেই তার এক বন্ধুর দ্বারা আগামীকাল বাসে সকালের দুটো টিকিট কনফার্ম করে ফেলল। আকাশ তখনও কোলবালিশটা শক্ত করে জড়িয়ে ধরে বসেছিল, যেন ওটাই তার শেষ রক্ষা কবচ। নিশান শান্ত ভঙ্গিতে ফোন রেখে তার দিকে তাকালো। ভাই বললাম তো আমি তোর মতো খারাসের সাথে যাব না। আকাশ কাঁদো কাঁদো গলায় বলল। নিশান হালকা হাসলো। তুই আমার সাথে যাবি না, কিন্তু টিকিট তো কনফার্ম। এটা তো জোর জবরদস্তি। ঠিক বলেছিস, জোর করেই নিয়ে যাব, কারণ আমি জানি তুই না গেলে পরে আফসোস করবি, আর এখানে থাকলে উল্টে পাল্টে প্ল্যানও করতে পারিস। আমি রিস্ক নিই না। আমি নিশ্চিত তোর সাথে গেলে আফসোসের শেষ থাকবে না। সেটা তো গিয়ে দেখবে। আকাশ তার শেষ চেষ্টা হিসেবে বলল। ভাই একটা কথা বলবো? বল। শৈলীর মামা বাড়ির দাওয়াত কি তোর জন্য আছে? দাওয়াত লাগবে কেন? তো কি অনাকাঙ্ক্ষিত অতিথি হয়ে যাবি? নিমন্ত্রণ ছাড়া মামা বাড়িতে
যাওয়াটা কি মামাবাড়ির আবদার? এই শোন, মামা বাড়িতে গেলে খাওয়ার জন্য হলেও একটা ভালো অজুহাত তো দরকার, তাই বললাম। তোর সব আজগুবি চিন্তা ভাবনার জন্যই তোকে আমার সঙ্গে নেওয়া লাগবে, কারণ গ্রামে গিয়ে ওই বলদটার হিসাব করার সাথে সাথে তোরও একটা বিচার হবে। আকাশ হঠাৎ করে হালকা মুখ বাঁকালো, টেনে টেনে বাঁকা হেসে বলল, তোমার প্ল্যানটা কি বন্ধু? কাহিনী কি রে? হঠাৎ করে তুমি ঘরেরটাকে কাছে পেতে চাচ্ছ কেন? মিস করছো বুঝি? টেনশন হচ্ছে? আমার কথা যদি শুনতেই তাহলে এই দিন দেখতে হতো না। ভালোই ভালোই নিজের জবানের সুইচটা অন করে যদি সব অন্তরের কথাগুলো ওগড়াই দিতে, তাহলে আজ এই দিন আসতো না। আমার কথা তো শুনিস নে। এখন বোঝ মজা, কাছে ছিল গুরুত্ব বোঝো নাই, দূরে গেছে না, এখন টাইনা টাইনা কাছে আনা লাগবে। নিশান ঠান্ডা চোখে আকাশের দিকে তাকিয়ে থাকলো, একটুও প্রতিক্রিয়া দেখালো না, কিন্তু তার সেই নির্লিপ্ত দৃষ্টি দেখে আকাশের গলায় হাসিটা হঠাৎ করে আটকে গেল। সে বোঝে নিশান যত চুপচাপ থাকে বিপদ তত বেশি ঘনিয়ে আসে। আকাশ তাড়াতাড়ি বলল, আমি তো মজা করলাম ভাই, এত সিরিয়াসলি নিলে চলে? নিশান এবার ধীর গলায় বলল, তোর অতিরিক্ত বুদ্ধি একদিন তোকে বিপদে ফেলবেই, সেটা আমি লিখে দিতে পারি। আকাশ সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। না না, আমার কোনো বুদ্ধি নাই ভাই, আমি একেবারে সরল প্রাণী। সেটা খুব ভালো করে জানে, তা তোকে সঙ্গী করছে। আকাশ মাথায় হাত দিয়ে বলল, তা তো আমিও ভালো করেই জানি, তবে আমি বুঝতে পারছি আমার ভাগ্যে কালকে কোনো শান্তি নেই। নিশান এবার কিছুটা অদ্ভুত ক্লান্ত স্বরে বলল। আমার ভাগ্যেও নেই। আকাশ কৌতূহলী চোখে তাকালো। কেন? জানি না। আচ্ছা, তোর কি মনে হয়? তুই কি নিশ্চিত জানিস শৈলী তোকে দেখে খুশি হবে? নিশান এক মুহূর্ত চুপ করে রইল, তারপর আস্তে আবারও বলল, জানি না। কি, তোর মতো মানুষ জানে না বলিস কি? নিশান এবার গভীর দৃষ্টিতে তাকালো, যেন নিজের ভেতরের কোনো কথা আটকে আছে। কয়েক সেকেন্ডের নীরবতার পর নিশান হঠাৎ করে অন্যমনস্ক হয়ে বলল, কথাটা ভুল নয়, আমার ওর অস্তিত্ব দরকার, ওর উপস্থিতি আমার ভীষণ দরকার। তবে ওর জন্য নয়, নিজের জন্য। শৈলীকে আমার নিজের স্বার্থেই দরকার, বাঁচতে চাই আমি। আকাশ হতভম্ব হয়ে নিশানের দিকে তাকিয়ে রইল। তার এই গম্ভীর আবেগমাখা স্বীকারোক্তি সে কখনো কল্পনাও করেনি। তারপর হঠাৎই আকাশ মুখে একটা দুষ্ট হাসি ফুটিয়ে বলল, হায় হায়, ঘরের মানুষ হারিয়ে ফেলার পরিমাণই মানুষ এত দার্শনিক হয়ে যায়? আমার বন্ধুর কপালে প্রেমের শাস্তি এসে গেছে নাকি? তোর জন্য শাস্তি নিশ্চিত, কারণ সকলে তুই আমার সাথে যাচ্ছিস। এবার ঘুমা। আকাশ হতাশ মুখে বিছানায় শুয়ে বলল, বুঝছি, কাল থেকে আমার জীবনে নতুন বিপদের সূচনা হলো, আর তোর জীবনে প্রেমের। ফট করে নিশান আকাশের দিকে তাকালো। আকাশ মুখ টিপে হাসলো। তোর এই শান্ত চেহারা আমাকে ভয় দেখায়। ভোর 6টায় তৈরি থাকবি, দেরি করলে তোকে ঘুম থেকে তুলতে নিজ হাতে এক বালতি টয়লেটের পানি ঢেলে দেব। আকাশ মাথা ঝাঁকিয়ে একরকম মেনে নিল। ঠিক আছে বস, তোর হাতে মার খাওয়ার চেয়ে বাসে উঠে বমি করতে করতে গ্রামে যাওয়া অনেক ভালো। নিশান কিছু না বলে দরজা খুলে বেরিয়ে গেল, আর আকাশ কোলবালিশটা বুকে জড়িয়ে অসহায়ের মতো তাকিয়ে রইল। তবে মনে মনে বেশ খুশিও হলো। সে তো এটাই চাইছিল। এবারই তো গল্পে আসল টুইস্ট আসবে। আকাশ এবার গুনগুন করে গেয়ে উঠল, চুপি চুপি ভালোবাসা বলে যায় কানে কানে, ভালোবাসা এলা তোমার মধুরী গ্রামের কোণে। মিমি বারান্দার রেলিং ধরে ধীরে ধীরে দুলছে, আকাশের দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে। রাত 2টো বাজে। পুরো বাড়িটা নীরব, শুধু দূর থেকে কোথাও একটা কুকুরের হালকা ঘেউ ঘেউ শোনা যাচ্ছে। তার ঠোঁট নিচের দিকে নেমে আছে, মুখের অভিব্যক্তি একদমই মলিন। মিমি ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের করে আনলো, নিজের হাতের আঙুলগুলো একটার পর একটা চেপে ধরে রেখে বলল, কেন যেন সবকিছু কেমন অগোছালো লাগছে। বারান্দার রাতের ঠান্ডা হাওয়া মিমির চুল এলোমেলো করে দিচ্ছে। গলায় একটা ভারী অনুভূতি, বুকের ভেতর কেমন যেন চিনচিনে ব্যথা। নিশান তাকে ভালোবাসে না, এই সত্যিটা সে অনেক আগেই জানতো, কিন্তু আজ যেন সেটা আবার নতুন করে উপলব্ধি করছে। আকাশের দিকে তাকিয়ে মিমি ফিসফিস করে বলল, আমি আপনাকে ভালোবাসি নিশান ভাই, কিন্তু আপনি কেন বাসলেন না? কোনো উত্তর নেই, কেবল বাতাসের শব্দ।
চোখের কোণায় জমে থাকা পানি সে তাড়াতাড়ি মুছে ফেলল মিমি। কেন আমি এতটা আশা করে ফেলেছিলাম? মিমি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, একবার নিজের ঘরের দিকে তাকালো, তারপর আকাশের দিকে। আজ থেকে সে আর কাঁদবে না। নিশান থেকে ভালোবাসে না, এটাই বাস্তবতা। আর এই বাস্তবতা মেনে নিয়েই তাকে বাঁচতে হবে। তার মনে পড়ে নিশানের চোখের দৃষ্টি, যা কখনোই তার জন্য কোমল হয়নি। সে হাসলে নিশান হাসত, কথা বললে উত্তর দিত, কিন্তু তাতে কোনো বিশেষ অনুভূতি ছিল না, শুধু এক ধরনের সৌজন্যতা, বড় ভাইয়ের মতো আচরণ। আর আজ আজ সে নিশ্চিত হয়ে গেছে, নিশানের হৃদয়ে যে অনুভূতি আছে সেটার নাম ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসার অধিকারিণী সে নয়, হয়তো অন্য কেউ, কিন্তু কে? হঠাৎ করে মিমির মনে পড়ল রিমির কথাটা। হতে পারে নিশান অন্য কাউকে ভালোবাসে, কিন্তু কাকে? কে হতে পারে? এমন প্রশ্ন উকি দিল মিমির মনে। এটা জানতেই হবে তাকে। নিশান আসলে নাছোড়বান্দা। ঠিক ভোর 5টার সময় ঘুমন্ত আকাশকে তুলে নিয়ে বাস স্ট্যান্ডে নিয়ে এসেছে সে। বলতে গেলে পুরো রাস্তায় ঘুমোতে ঘুমোতেই আকাশ এসেছে। তাদের সোনামপুর গ্রামে ঢুকতে ঢুকতেই সকাল হয়ে যায়। আবসা ফর্সা আকাশ, হালকা কুয়াশার চাদর এখনো পুরোপুরি সরেনি। বাতাসে সোদামাটির গন্ধ লেগে আছে। দূরের ধান খেতে শিশির জমে রোদে চিকচিক করছে। গাছের পাতাগুলো যেন ভেজা সবুজে উজ্জ্বল হয়ে উঠেছে। পাখির ডাক একটার পর একটা ভেঙে দিচ্ছে গ্রামের নিস্তব্ধতা। আর মাঝে মাঝে হালকা শীষ বাজিয়ে বাতাস ছুটে যাচ্ছে বাঁশবাগানের ভেতর দিয়ে। বাসটা ধীরে ধীরে থামলো কাঁচা রাস্তার ধারে, একটা ছোট্ট স্ট্যান্ডের সামনে। দুপাশে চায়ের দোকান। একজন দোকানি মাটির কাপ হাতে গরম ধোয়া ওঠা চা ঢালছিল। বাসের দরজা খুলতেই সবার আগে নামলো নিশান। তার চোখ একেবারে চারপাশে ঘুরে গেল, যেন জায়গাটা বিশ্লেষণ করে নিচ্ছে। পিছনে পা টেনে টেনে নামলো আকাশ। গা ঢিলা আর চেহারায় একগাল বিরক্তি, কারণ তার হাতেই দুটো ব্যাগ ধরিয়ে দিয়েছে নিশান। আকাশ মুখ টিপে হাই তুলতে তুলতে বলল, গ্রামে সকালবেলাও এত শব্দ হয় কেন ভাই? শহরের মতো এখানে সবাই দুপুর অবধি ঘুমায় না। শহরটাই ভালো ছিল। কই একটা মোবাইল টাওয়ারও দেখা যাচ্ছে না, মানুষজন নেই। ভাই এখানে আমাদের কেউ চেনে না, প্লিজ চল, এখনো ফেরত যাওয়ার সময় আছে। নিশান কোনো উত্তর দিল না, শুধু একবার দৃষ্টি ঘুরিয়ে নিল পুরো রাস্তার দিকে। সামনে মাটির রাস্তা, দুপাশে লম্বা তালগাছ দাঁড়িয়ে আছে এক সারিতে। একটু দূরে একটা ভ্যান গাড়ি আসতে দেখা যাচ্ছে, হয়তো কোনো বাজারের মাল নিয়ে যাচ্ছে। আকাশ মুখ বাঁকিয়ে বলল, ভাই অন্তত একটা ভ্যান বা অটো তো ঠিক করে নে, হেঁটে গেলে আমার জীবন এইখানেই শেষ। বলতে বলতে আকাশের হঠাৎ কিছু একটা মনে পড়লো। তৎক্ষণাৎ সে তাকালো নিশানের দিকে, বড় বড় চোখ করে অবাক হয়ে বলল, নিশান আমরা তো চলে এলাম, কিন্তু এখন এখান থেকে যাব কই? শৈলের মামা বাড়ি তো চিনি না, এখানকার কাউকেই তো চিনি না। নিশান এবার সামান্য বাঁকা হাসলো, তারপর চোখ সরু করে দূরের রাস্তার দিকে তাকালো। আকাশ এদিকে চিন্তায় মরে যাচ্ছে, আর নিশানের মধ্যে কোনো ভাবান্তর নেই। অসম্ভব, আমি জীবনে এই কাজ করতে পারবো না। ঈশান ভাইকে এই প্রশ্ন করার মতো এত বড় কলিজা আমার নেই। রিমির কথা শুনে মুখ কুঁচকে তাকালো মিমি, আর একটু জোর গলায় বলল, উফ, কেন রে? জাস্ট জিজ্ঞেস করতেই তো হবে, এতে সাহসে কি আছে? নো, এটা জাস্ট ইম্পসিবল। আর ইউ ক্রেজি মিমি? ভাই আমি নিশান ভাইকে তোদের বিয়ে ঠিক হবার কথাটা ভয়ে বলতে পারছি না, আর এটা বলবো? রিডিকুলাস। ভুরু কুঁচকালো মিমি, হতবাক গলাতে বলল, তুই এখনো বাড়ির এই ঘটনা নিশান ভাইকে বলিসনি? মাথা খারাপ নাকি আমার? আমি পারবো না, আমার অত সাহস নেই ভাই। আমি যদি এখন নিশান ভাইকে কল করে বলি যে ভাইয়া মামা মিমির সাথে আপনার বিয়ে ঠিক করেছে, তাহলে মনে কর বাড়িতে তো একটা সাইক্লোন হবেই, সাথে আমিও কালকে সামধাবক খাবো শিওর। আমি এসব কিছু পারবো না ভাই। তাহলে নিশান ভাই জানবে কিভাবে? ভাইয়া যখন ফিরে আসবে তখনই, এর আগে আমি কিচ্ছু করতে পারবো না। আর ভাইয়া অন্য সিম ইউজ করছে, ওই নাম্বার বন্ধ দেখাচ্ছে। মিমি বোঝার ভঙ্গিতে মাথা নাড়ালো, হঠাৎ কিছু একটা মনে করার ভঙ্গিতে বলে উঠল, ও ভালো কথা। শৈলী আপুর খবর পেয়েছিস? আপু কোথায় রে? আর কেনই বা আমাদেরকে কিছু না বলে উধাও হলো? রিমি এবার একটু দ্বিধাগ্রস্ত ভাবে বলল, শৈলী আপুর ব্যাপারে দুটো খবর পেয়েছি, কিন্তু পুরোটা কনফার্ম না। মিমি ভুরু কুঁচকে তাকালো। মানে কি খবর? রিমি একটু ইতস্তত করলো, তারপর নিচু গলায় বলল, প্রথমটা হলো শুনেছি আপু নাকি গ্রামে গেছে মামার বাড়িতে, আর দ্বিতীয়টা হলো আপুকে নাকি মা পাঠিয়েছে। মানে আমার সন্দেহ সঠিক, মা সব জানে অথচ মিথ্যে বলছে। মিমি চোখ বড় করে বলল,
কি? মা জানে? তাহলে বললো না কেন? আর আপু হুট করে গ্রামে চলে গেল কেন? আমি ঠিক জানি না, কিন্তু কিছু একটা হয়েছে, নাহলে আপু এইভাবে হুট করে চলে যাবে কেন? আর সে তো আমাদের কাউকে কিছু বলেনি, মাও সব জেনে চুপ আছে। আমি হিসাব মেলাতে পারছি না। মিমির মনের ভেতর অস্বস্তি বাড়তে লাগলো। সে ভেবেছিল নিশান ভাইকে নিয়ে চিন্তাই তার সবচেয়ে বড় সমস্যা, কিন্তু এখন শৈলী আপুর আচরণেও কিছু একটা লুকিয়ে আছে বলে মনে হচ্ছে। মিমি কিছুক্ষণ চুপ থেকে বলল, নিশান ভাইকেও তো এটা জানানো দরকার, তাই না? নিশান ভাইকে জানে? হুম, জানি। আর আমার মনে হয় ঈশান ভাইয়া হয়তো আপুকে খুঁজতে গেছে। তো বাড়ির খবর এখন আমি ভাইয়াকে দিতেও পারবো না। ঈশান ভাই এসব নিউজ একসাথে দিলে, আমি আগেই বলে রাখছি, ঘরবাড়ি উল্টে যাবে। মিমি এক গভীর শ্বাস নিয়ে বলল। ঠিক আছে। এরপর আবারও দুই বোন বই গোছাতে ব্যস্ত হলো। তবে মিমিকে দেখে মনে হলো সে বেশ চিন্তায় আছে। মিমি এবার চিন্তা ভাবনা করা শুরু করলো। সে বই গোছানোর ভান করলেও আসলে তার মন একদমই ওদিকে নেই। মাথার ভেতর সব গুলিয়ে যাচ্ছে। নিশান ভাই কি সত্যি শৈলী আপুকে খুঁজতে গেছে? যদি তাই হয় তাহলে কেন? শৈলী আপু তো হুট করেই চলে গেছে, এটাই বা কেন? আর নিশান ভাই, সে তো সাধারণত কারো ব্যাপারে এত বেশি মাথা ঘামায় না। তাহলে শৈলী আপুর ব্যাপারটা আলাদা কেন? এটা সর্বদাই হয়ে এসেছে। না চাইতেও মিমির মাথায় হঠাৎ একটা অদ্ভুত চিন্তা খেলে গেল। নিশান ভাই শৈলী আপুকে কি চিন্তাটা আসার সাথে সাথেই মিমি চমকে গেল। দ্রুত নিজের হাত দিয়ে মুখ চেপে ধরল। কি ভাবছে সে? এটা কি আদৌ সম্ভব? নিশান ভাই আর শৈলী আপু কি আসলেই, এটা কি সত্যি? তাড়াতাড়ি মাথা ঝাঁকিয়ে ভাবনাটা দূর করতে চাইল মিমি, কিন্তু এইবার সেই চিন্তা আরো শক্তভাবে আঁকড়ে ধরলো তাকে। অতীতের সমস্ত ঘটনা মেলানো শুরু করলো। শৈলীপুর হঠাৎ প্রস্থান, এই ঘটনা জানার পরেও মায়ের চুপ থাকা, নিশান ভাই আর আমার বিয়ে ঠিক হওয়ার আগে দিনই শৈলী আপু চলে গেছে, কাউকে কিছু না বলেই। সমস্ত ঘটনা একে একে মেলাতে চাইল মিমি। নিশান ভাই তো আসলেই সাধারণত এতটা ব্যস্ত হয়ে পড়েন না, কিন্তু শৈলী আপুর ব্যাপারে সে এতটা উদ্বিগ্ন কেন? তাকেও কি শুধু বোনের খাতিরে, নাকি এর পেছনে অন্য কিছু লুকিয়ে আছে? মিমি নিজের বুকের মধ্যে অদ্ভুত উত্তেজনা অনুভব করলো। যদি সত্যি নিশান ভাই শৈলী আপুকে ভালোবাসে, তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। কিন্তু শৈলী আপুও কি? মিমি এবার বইয়ের দিকে আর এক মুহূর্ত তাকিয়ে থাকতে পারল না। সে সঙ্গে সঙ্গে রিমির দিকে ফিরে বলল, রিমি, একটা প্রশ্ন করব? রিমি বই গোছাতে ব্যস্ত ছিল। সে হতাশ গলায় বলল, আবার কি? মিমি মাথা নামিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। গলার স্বর নামিয়ে সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করলো, আচ্ছা, তোর কি মনে হয় বাই এনি চান্স নিশান ভাই কি শৈলী আপুকে ভালোবাসে? তৎক্ষণাৎ স্তব্ধ হলো মিমি। চলন্ত হাত দুটোও ফ্রিজ হয়ে গেল। কয়েক সেকেন্ড সে কোনো কথা বলতে পারল না। তারপর ধীরে ধীরে মাথা তুলল, বিস্ময়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে বলল, কি বললি? রিমির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। পুরোপুরি হতবুদ্ধি হয়ে গেল সে, যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। হাতে ধরা বইটা প্রায় পড়ে যাওয়ার জোগাড়। সে অবিশ্বাস্য দৃষ্টিতে মিমির দিকে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড চুপ থেকে অবিশ্বাসের স্বরে বলল, কি বললি? নিশান ভাই শৈলী আপুকে ভালোবাসে? মিমি নিজেও যেন বিশ্বাস করতে পারছিল না যে সে এভাবে প্রশ্নটা করে ফেলেছে, কিন্তু এবার যখন মুখ দিয়ে বেরিয়ে গেছে তখন এটা নিয়ে ভাবতেই হবে। তুই এটা কিভাবে ভাবলি মিমি? মিমি কিছুটা অপ্রস্তুত ভাবে বলল, আমি জানি না, মানে আমি তো কেবল হিসাব মেলানোর চেষ্টা করছিলাম। সবকিছু ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো যদি সত্যি এমন হয়। রিমি এবার পুরোপুরি বই ফেলে দিয়ে মিমির দিকে ঘুরে বসলো। তোর মনে হলো মানে নিশান ভাই আর শৈলী আপুর মধ্যে এমন কিছু থাকতে পারে বলে তোর মনে হচ্ছে? মিমি ধীরে মাথা নাড়ালো। সে বুঝতে পারছে কথাটা বলা যত সহজ ছিল, সেটা মেনে নেওয়া ততটাই কঠিন। রিমি এবার একটু চিন্তিত মুখে বলল, সত্যি বলতে না, আমি কখনো এইভাবে ভাবিনি, কিন্তু এখন সব কাহিনী দেখে আমারও কেমন যেন সন্দেহ হচ্ছে। নিশান ভাই তো কখনো এতটা ব্যস্ত হতে পারেন না কারোর জন্য, তাহলে শৈলী আপুর ব্যাপারে এত সিরিয়াস কেন? যদিও এটা প্রথম থেকেই। মিমি চাপা গলায় বলল, আর শুধু তাই নয়, শৈলী আপু আমাদের বিয়ে ঠিক হওয়ার আগের দিনই হঠাৎ চলে গেল, আর মাও বিষয়টা জানে। রিমি এবার গভীরভাবে চিন্তায় পড়ে গেল। কথাগুলো যেন একটার পর একটা মিলে যেতে লাগলো। শৈলী আপুর আচরণ, নিশান ভাইয়ের উদ্বেগ, আর সবচেয়ে বড় কথা, মা সব জেনে অথচ কিছু বলছে না। তাহলে কি নিজের মেয়ের ভালোবাসা রক্ষার্থেই হঠাৎ রিমি নিচু গলায় বলল, মিমি, আমার মনে হয় তুই সত্যি কিছু একটা ধরতে পেরেছিস। মিমির গলা শুকিয়ে গেল।
মানে? রিমি এবার এক নিঃশ্বাসে বলল, মানে আমি নিশ্চিত না, কিন্তু যদি সত্যি নিশান ভাই শৈলী আপুকে ভালোবাসে তাহলে আমাদের জন্য অনেক বড় একটা সমস্যা অপেক্ষা করছে। মিমির বুক ধক করে উঠল। সে কি সত্যি এমন কিছু আবিষ্কার করে ফেলেছে যেটা বদলে দেবে তাদের সবার জীবনের হিসাব? রিমি এবার নিঃশ্বাস ছেড়ে মাথা নেড়ে বলল, তুই ভাবতে পারছিস আমাদের বাড়িতে ঠিক কি হতে চলেছে? আমি জানি রিমি, এই কথাটা যদি সত্যি হয় তাহলে এই বিয়ে নিয়ে এমন এক সমস্যা হবে যা আমরা কল্পনাও করতে পারছি না। তাই তো, আমাদের বাড়িতে এমনিতেই সবকিছু সবসময় টান টান থাকে, তারপর যদি নিশান ভাই সত্যি শৈলী আপুকে ভালোবাসে তাহলে কি এই বিয়ে থেকেও রাজি হবে? মামা মামি এটা মেনে নিবে? মিমি এবার আরো গভীর চিন্তায় পড়ে গেল। সে জানতো নিশান ভাই কখনোই জোর করে কিছু মানতে চায় না। আর যদি সে সত্যি শৈলী আপুকে ভালোবাসে তাহলে। রিমি কাঁধে হাত রাখলো। আমরা কি কিছু করব নাকি অপেক্ষা করব? আমাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই রিমি, কারণ যা ঘটতে যাচ্ছে সেটা হয়তো আমাদের কল্পনার চেয়েও বড় কিছু হতে চলেছে। আপাতত চুপ থাকাই ভালো। আর আমি রিমি ভ্রুকুচকে বলল। আর তুই কি? মিমি একটা বড় শ্বাস ফেলে বলল, আমি আমার আর নিশান ভাইয়ের বিয়ের আলোচনাটা বন্ধ করার চেষ্টা করছি। জোর করে কোনো কিছু পাওয়ার ইচ্ছে নেই আমার। আর যদি শৈলী আপু নিশান ভাইকে ভালোবেসে থাকে তবে আমি হাসি মুখে সব ভুলে যাব। গত রাতে বেশ অনেকক্ষণ জেগেছিল শৈলী। ব্যস্ত ছিল নিজের জীবনের করুণ হিসেব মেলাতে। আর এভাবে প্রায় সারা রাত জেগে থাকার কারণে বেশ দেরি করেই ঘুম থেকে উঠল সে। চোখ মেলতেই বুঝতে পারলো বাইরে রোদ বেশ উজ্জ্বল হয়ে উঠেছে, তার মানে সকাল অনেক গড়িয়ে গেছে। সে হতাশভাবে দীর্ঘশ্বাস ফেলল। গত রাতের অগোছালো চিন্তাগুলো এখনো মাথায় ঘুরপাক খাচ্ছে। বিছানায় কিছুক্ষণ এলিয়ে পড়ে রইল শৈলী। শরীরটা যেন একদম নিস্তেজ লাগছে। মনে হচ্ছে যেন ঘুমের ঘোর পুরোপুরি কাটেনি। কিন্তু আর শুয়ে থাকলে হবে না, উঠতে হবে। মামিকে কাজে তো একটু সাহায্য করতে হবে। ধীরে ধীরে উঠে বসলো শৈলী। এলোমেলো চুলগুলো কপালে এসে লুটিয়ে পড়েছে। চোখ মুখ ক্লান্তির ছাপ স্পষ্ট। আয়নার সামনে দাঁড়াতেই নিজের অবস্থা দেখে নিজেই হতাশ হলো। চোখের নিচে হালকা কালচে ভাব, মুখটা যেন একটু ফ্যাকাশে লাগছে। দেরি না করে শৈলী দ্রুত কোনো দিকে না তাকিয়ে কলপাড়ের দিকে গেল। সেখানে ঢুকে মুখে পানি দিল। উঠোন পেরিয়ে বাঁশের বেড়াখেরা জায়গাটায় ঢুকে সে টিউবওয়েলের কাছে দাঁড়ালো। এক হাত দিয়ে টিউবওয়েলের লোহার হাতলটা ধরলো, আরেক হাতে মুখে পানি ছিটাতে লাগলো। ঠান্ডা পানি মুখে লাগতেই এক ধরনের স্বস্তি অনুভব করলো সে। ঘুম ঘুম ভাবটা কিছুটা কেটে গেল। তারপর হাত পা ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিল। চুলগুলো ঠিক করে একবার উল্টো পাল্টা চুল গুছিয়ে নিয়ে খোলায় রেখে দিল। পাশেই রাখা একটা লাল রঙের মগে পানি নিয়ে আবারও হাত পা ভিজিয়ে নিল শৈলী। একদম সতেজ লাগলো এবার। হাত দিয়ে এলোমেলো চুলগুলো ঠিক করলো। তারপর এক মুহূর্ত চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। চারপাশের নিস্তব্ধতা, গ্রাম্য পরিবেশের মিষ্টি স্নিগ্ধতা যেন কিছুক্ষণের জন্য হলেও তার অস্থির মনটাকে একটু প্রশান্ত করলো। কিন্তু বেশিক্ষণ স্থির থাকা যাবে না। নিজের গোলাপি রাঙা থ্রি পিসটা ঠিক করে দ্রুত পা বাড়ালো বাড়ির দিকে। আজ যেন অনেক কাজ বাকি। গ্রামের পরিবেশটা এখনো বেশ শান্ত। বাইরে থেকে হালকা বাতাস আসছে। দূরে কেউ একজন কিছু বলছে। পাখির ডাক শোনা যাচ্ছে। শৈলী হাতে থাকা গামছাটা দিয়ে মুখ মুছতে মুছতে বাড়িতে ঢুকে পড়লো। কিন্তু দরজা পেরোনোর সাথে সাথেই চমকে গেল শৈলী। থমকে গেল দুরন্ত পাজোড়া। আচমকা স্থির চক্ষুদয় কঠোর ভেদ করে যেন বেরিয়ে আসছে। উঠোনের এক কোণে বাঁশের এক পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং নিশান। দুহাত বুকের কাছে গুজে রাখা, দৃষ্টি স্থির। মুখে কোনো কথা নেই, কিন্তু চোখের ভাষাটা ভারী। শৈলী একদম থমকে গেল। তার হাতের গামছাটা প্রায় পড়েই যাচ্ছিল। নিশান এখানে কিভাবে, কখন এলো, কেন এলো? শৈলীর মনে হলো এই দৃষ্টি যেন তার পুরো অস্তিত্বকেই গুড়িয়ে দিতে চাচ্ছে। নিশানের চোখে একটা চাপা রাগ আর কিছু অদ্ভুত শীতলতা একসঙ্গে মিশে আছে। শৈলী এক পা পিছিয়ে গেল। নিশানকে এখানে দেখে তার গলা শুকিয়ে গেল। শব্দ করতেও ভয় লাগছে। সে কি কিছু বলবে, নাকি নিশান কিছু বলবে? নিশান তবুও চুপ। এক দৃষ্টিতে দূর থেকেই তাকিয়েছে, যেন তার চোখের ভাষায় সব বলে দিচ্ছে। শৈলীর দৃষ্টি স্থির হয়ে গেল। গলা শুকিয়ে এলো। সে একদম স্তব্ধ হয়ে গেল, একটুও নড়ল না। নিশান এখানে? সত্যি? সে কি স্বপ্ন দেখছে? শৈলী নিজের নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছে না। কিন্তু এটা না, এটা স্বপ্ন না। নিশান এক দৃষ্টিতে তাকিয়েছে তার দিকে।
মুখে কোনো কথা নেই, শুধু চোখের দৃষ্টি বলছে সে রাগান্বিত, হয়তো অভিমানও আছে। শৈলী মনে মনে গুছিয়ে কিছু একটা বলতে চাইলো, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। নিশান তার সামনে একেবারে সত্যি সত্যি, অথচ কিছুক্ষণ আগেও সে ভাবতে পারেনি যে নিশান এখানে আসতে পারে। নিশান তার সামনে